সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো সৈয়দ আশরাফকে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা, বিকেলে বনানীতে দাফন। স্বমহিমায় সৈয়দ আশরাফ থাকবেন সবার হৃদয়ে, শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক সহযোদ্ধারা বললেন উত্তরসূরিদের জন্য তিনি অনুকরণীয়। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। এবং পর্যাপ্ত হ্যাচারি না থাকায় কাঙ্ক্ষিত পোনা পাচ্ছেন না দক্ষিণাঞ্চলে চাষিরা, বাধ্য হচ্ছেন রোগাক্রান্ত পোনা ব্যবহারে। বিপর্যয় রোধে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার উদ্যোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামকে। সকালে সিএমএইচ এর হিমঘর থেকে জাতীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে একে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ রাজনৈতিক নেতা এবং তাদের পরিবারের সদস্যরা। তার বন্ধু ও সহযোদ্ধারাও ছিলেন। এখানেই আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। কথা ছিল সুস্থ হয়ে এখানে আসবেন তিনি, শপথ নিবেন পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে। রোববার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় সৈয়দ আশরাফুল ইসলামের ফেরা হলো বটে, কিন্তু প্রাণহীন নিথর দেহে। জননন্দিত এই জননেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকে জমায়েত হন রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধারা। সকাল 10:30টার পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের প্রথম জানাজা। জানাজার পর ৭১-এ বাঙালির মুক্তি সংগ্রামের সংগঠক আর রণাঙ্গনের বীর যোদ্ধা 5 বারের আইন প্রণেতা সৈয়দ আশরাফের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর জাতীয় পতাকা আর দলীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর সিনিয়র মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধী দল সংসদ সদস্যদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। জানাজায় অংশ নিতে এসে দীর্ঘদিনের সহকর্মীরা স্মরণ করেন সৈয়দ আশরাফের নির্মোহ রাজনৈতিক জীবনের নানা কীর্তির কথা। ১/১১ পট পরিবর্তনের পর তার অবদানের কথা উল্লেখ করে বলেন, দুঃসময়ে দলকে প্রজ্ঞা আর মেধা দিয়ে আগলে রেখেছিলেন তিনি। তিনি অত্যন্ত নিরপেক্ষ এবং সাংগঠনিক শক্তি নিয়ে কাজ করেছেন। তার সুদূর প্রসারী যে কর্মপদ্ধতিগুলি ছিল এটা জনগণকে আকৃষ্ট করেছে। দলের সুসময়ে দুঃসময়ে তিনি দলের নেতা কর্মীদের পাশে ছিলেন। সংগ্রাম আন্দোলনে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যে ওনার ভালোবাসা, ওনার এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ওনার যে শ্রদ্ধা এবং ভালোবাসা, এটা আমি নিজের চোখে দেখেছি। ওনার মন্ত্রণালয় একসঙ্গে আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব 1.5 বছর পালন করেছি। সৈয়দ আশরাফ চলে গেলেন বটে, কিন্তু স্বমহিমায় বেঁচে থাকবেন সবার হৃদয়ে রাজনীতির অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানকার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই মুহূর্তে কিশোরগঞ্জে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং ময়মনসিংহে আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা প্রথমেই যাচ্ছি রাশেদ বাপ্পির কাছে। বাপ্পি, সৈয়দ আশরাফুল ইসলাম একজন সৎ, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, নীতিবান, দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ ও সাদা মনের মানুষ ছিলেন। সেটি আজ প্রমাণিত। আপামর কিশোরগঞ্জবাসী কিন্তু সেই প্রমাণ আজ দিয়েছে। অপলা, আমি একটু দেখাতে চাই, আমি যে আছি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে, সেই মাঠের অবস্থা যদি দর্শক আপনারা দেখেন, কানায় কানায় পরিপূর্ণ। এখানকার মানুষ বলছেন যে ঈদের যে জামাত হয়, ঈদের জামাতে যে মানুষ হয়, যে সংখ্যক মানুষ হয়, প্রায় সেই সংখ্যক মানুষের আজ উপস্থিতি। এখানে কিন্তু আপামর জনতা, দল মত নির্বিশেষে মানুষ কিন্তু এখানে
উপস্থিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম, প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তাকে শেষ বিদায় জানানোর জন্য। এই নেতার প্রতি তাদের অনেক ভালোবাসা, সেটি কিন্তু আমরা প্রমাণ পেয়েছি এই কিশোরগঞ্জে ঢোকার পরে। কিশোরগঞ্জের এক আসনের তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিছুদিন আগে, অর্থাৎ 30 ডিসেম্বর। এই আপামর জনতা কিন্তু অপেক্ষায় ছিলেন প্রিয় নেতা তাদের অঞ্চলে ফিরে আসবেন, সংসদীয় আসনে ফিরে আসবেন, ফিরে এসে তিনি এই এলাকার উন্নয়নে কাজ দিয়ে হাত দিবেন। এলাকার যে উন্নয়ন রয়েছে, এলাকার যে মানুষজনের চাওয়া পাওয়া রয়েছে, সেই চাওয়া পাওয়ার পক্ষে তিনি কাজ করবেন। কিন্তু এই এলাকার মানুষের সেই কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। এলাকায় ফিরে এসেছেন প্রিয় নেতা, কিন্তু মরদেহ হিসেবে কিন্তু তিনি ফিরে এসেছেন। কিন্তু এরপরও আমরা এখানে এসে যেসব সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু সবাই দুঃখ ভারাক্রান্ত। এরপরও আমি আরেকটি বিষয় দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই, 11:54 দিকে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহবাহী হেলিকপ্টারটি কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছেন। কিছুক্ষণের মধ্যে এই হেলিকপ্টারটি এই কিশোরগঞ্জের এসে পৌঁছাবে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে হেলিকপ্টারটি অবতরণ করার কথা রয়েছে এবং সেখানে জেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কফিন গ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি। যদিও এখানে দুপুর 12টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখনো সেই হেলিকপ্টারটি এসে পৌঁছায়নি, প্রিয় নেতার মরদেহ এসে পৌঁছায়নি। যখনই এসে পৌঁছাবে তখন এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নিয়ে আসা হবে এবং আপামর জনতা কিন্তু অপেক্ষা করছেন, প্রতীক্ষার প্রহর গুনছেন কখন তাদের নেতাকে তারা কাছে ফিরে পাবেন। সেই অপেক্ষায় কিন্তু এখানে রয়েছেন এখানকার মানুষজন। আমি একটু জানিয়ে রাখতে চাই, এখানে ঐতিহ্যবাহী পাগলা মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান এই দ্বিতীয় নামাজে জানাজা ইমামতি করবেন। তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য কিন্তু অসংখ্য মানুষ, ভক্ত, অনুরাগী, দলমত নির্বিশেষে তারা কিন্তু অপেক্ষা করছেন। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে মোট 5 বারের সংসদ সদস্য এই সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি কিন্তু যোগ্য পিতার যোগ্য সন্তান। তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন। তিনি তার পিতার পরিচয় নয়, নিজের পরিচয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, নিজের পরিচয় তিনি ছাড়িয়ে গিয়েছেন। আপামর জনতা কিন্তু সেই বিষয়টি বলছেন এবং বলছেন যে তার যে মৃত্যু, তার যে অকাল প্রয়াণ, এই শোক এবং এই ক্ষতি কিন্তু কাটিয়ে উঠবে না। শুধু কিশোরগঞ্জবাসী নয়, পুরো দেশ, পুরো বাংলাদেশ, পুরো বাঙালি জাতি আজকে ক্ষতির শিকার হয়েছেন, ক্ষতির সম্মুখীন হয়েছেন। আশরাফুল ইসলামের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে। সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক, সেখানকার খবর জানতে চলে যাচ্ছে তার কাছে। ওমর। জননেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের শৈশব এবং কৈশোর কেটেছে যে মাটিতে, যে মাটি থেকে তার রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু, সেই ময়মনসিংহে এই মহান নেতার সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার সবশেষ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। এই জানাজাটি অনুষ্ঠিত হবে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে এবং সেই ঈদগাহ ময়দানেই এই মুহূর্তে আমরা আছি এবং আজকের এই জানাজাকে কেন্দ্র করে এবং মরহুমকে সবশেষ শ্রদ্ধা জানানোর জন্য এবং শোক প্রকাশ করার জন্য পুরো ময়মনসিংহর এই শহরের প্রতিটি অলিতে গলিতে আমরা দেখেছি তাকে শ্রদ্ধা জানিয়ে, তাকে তার চলে যাওয়ার প্রতি শোক জানিয়ে সেখানে পোস্টারিং করা হয়েছে, বিভিন্ন জায়গায় ফেস্টুনও লাগানো হয়েছে। এখানে যেই জানাজা হবে সেই জানাজায় ঢাকায় এবং কিশোরগঞ্জে যে জানাজাটি হচ্ছে সেখানে যেমনিভাবে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন, দল মত নির্বিশেষে, এখানেও সেই রকমই সাধারণ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এবং সব মিলিয়ে সাধারণ মানুষ এই জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এবং এই আশার পেছনেও যেই কারণ রয়েছে সেটি হচ্ছে যে সৈয়দ আশরাফুল ইসলাম তিনি এই মাটিতেই তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন, তার রাজনৈতিক যে জীবন সেটি শুরু করেছেন। আমরা এরই মধ্যে জানিয়েছি মুক্তিযুদ্ধের আগে তিনি এই বৃহত্তর ময়মনসিংহে বাংলাদেশের সবচাইতে প্রাচীন ছাত্র সংগঠন, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং সেই সময়টাতে তিনি কেন্দ্রীয়ভাবে ছাত্রলীগের প্রচার সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধের একজন তিনি বীর মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযুদ্ধেও তিনি এখান থেকেই জড়িয়েছিলেন। এর পাশাপাশি আজকের যে আধুনিক
ময়মনসিংহ শহর, ময়মনসিংহ বিভাগ আমরা দেখতে পাই, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সেটি করার ক্ষেত্রেও সৈয়দ আশরাফুল ইসলামের বিরাট অবদান রয়েছিল এবং তার পিতার এবং তার পারিবারিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তিনি ধরে রেখেছিলেন, যেই ঐতিহ্য হচ্ছে নির্লোভভাবে রাজনীতি করে যাওয়া এবং সাধারণ মানুষের প্রতি কাজ করে যাওয়া, এবং সেই শ্রদ্ধা এবং সেই যে শোক এবং মানুষের যে সহানুভূতি, সেটি আসলে তিনি পাচ্ছেন এবং সেটিরই সবশেষ বহিঃপ্রকাশ এই ময়মনসিংহে, যেখানে তিনি বেড়ে উঠেছিলেন, যার জন্য তিনি আমৃত্যু কাজ করে গেছেন, সেখানে হবে। এবং জোহরের নামাজের পরেই এই জানাজাটি অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করব বলে আশা করছি। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। অপলা। সৈয়দ আশরাফের দ্বিতীয় এবং তৃতীয় নামাজে জানাজার প্রস্তুতির সবশেষ খবর জানাতে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে। ঘন কুয়াশায় মেঘনা নদীতে ডুবো চড়ে আটকা লঞ্চে ঢাকাগামী অপর লঞ্চে ঢাকা, এক যাত্রী নিহত, আহত আরও এক। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সংসদ সদস্য হিসেবে আজ শপথ নেবেন। বেলা 12:30টায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ পড়াবেন। এইচএম এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে রংপুর 3 আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর আগে 3 জানুয়ারি এরশাদ ছাড়া জাতীয় পার্টির 21 জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি 22টি আসন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবেন। দেখছেন সময় সংবাদ। রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক চলছে। বৈঠকে যোগ দিয়েছেন ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এই মুহূর্তে মতিঝিলে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। সুমন, অপলা, ডক্টর কামাল হোসেনের চেম্বারে, মতিঝিলের চেম্বারে বেলা 11:30টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের এই বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে অর্থাৎ তার চেম্বারে ডক্টর কামাল হোসেন এসেছেন 9টার পরপরই, আর 11টার পরপর এখানে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আসমা আব্দুর রব, এবং রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, এবং রয়েছেন নির্বাহী সভাপতি গণফোরামের সুব্রত চৌধুরী এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনিও কিন্তু রয়েছেন এই বৈঠকে। এই বৈঠকটি মূলত নির্বাচনের পরবর্তীতে এখন যে অবস্থা, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্ট কি ভূমিকা পালন করবে, তাদের অবস্থান কি হবে, সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে বলে ঐক্যফ্রন্টের নেতারা আমাদেরকে জানিয়েছেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানে সিদ্ধান্ত হওয়ার কথা। আপনারা জানেন যে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে 7 জন যে প্রার্থী বিজয়ী হয়েছেন, তারা সংসদে যাবেন কিনা, তারা শপথ নেবেন কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতাই কিন্তু বলেছেন জাতীয় ঐক্যফ্রন্ট ফলাফল প্রত্যাখ্যান করেছেন, সে কারণেই তারা সংসদে যাবেন না, সেই ধরনের কথা বলেছিলেন। কিন্তু গতকাল ডক্টর কামাল হোসেন গণফোরামের যে বর্ধিত সভা হয়েছে, সভা শেষে সাংবাদিকদের সামনে অর্থাৎ তিনি বক্তব্যে বলেছেন যে তারা সংসদে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন, সেই ধরনের ইঙ্গিত দিয়েছেন যে গণফোরামের যে 2 জন প্রার্থী বিজয় হয়েছেন তারা যে শপথ নেবেন সে ব্যাপারে ইতিবাচক কথাই কিন্তু তিনি বলেছেন। যাই হোক, সে বিষয়টি নিয়েই কিন্তু আজকে এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারা আসলে সংসদে যাবেন কিনা। অপলা, এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থান। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে রাজশাহী, নীলফামারী সহ উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীত বেড়েছে, ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। পদ্মা নদীর তীর ঘেঁষা রাজশাহী শহরে দিনভর বইছে হিমেল হাওয়া। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর ছিন্নমূল মানুষ। আবহাওয়া অফিস বলছে মাসের শেষ ভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রোববার সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডাতে গাড়ি চালানি সমস্যা, ধরেন প্যাসেঞ্জারে বলছে যাওয়া লাগবে, তখন বাধ্য হয় আসা লাগছে। বাতাস হওয়ার কারণে মানে চলতে ফিরতে বেশি সমস্যা হয়। সামনে 2-4 দিনের মধ্যে আকাশে মেঘ আসার সম্ভাবনা আছে। এই মেঘটা কেটে গেলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে পারে এবং একটা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে নীলফামারীর বিভিন্ন এলাকা। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হতদরিদ্র মানুষ বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যার পর থেকে প্রচন্ড কুয়াশা চলে আসে এবং রাতে যথেষ্ট ঠান্ডা, খুবই শীত অনুভব করি। বিকালবেলা হলে আবার ফের ঠান্ডা শুরু হয়ে যায়, আমরা গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট লাগে। পঞ্চগড়ে বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। প্রচন্ড ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। রাস্তায় যানবাহন কম থাকায় বিপাকে পড়েন অফিসগামী মানুষ। ঠান্ডা খুব, শীত খুব, হাত পা কবরা হয়, আগুনও গেলেও গরম হয় না। কনকনে হিমেল বাতাসের কারণে এই অঞ্চলে শীতের প্রকোপ আস্তে আস্তে বেড়ে চলেছে। এদিকে দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পরিধানের পরামর্শ চিকিৎসকদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় অপর একটি লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে বরিশাল লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। মাঝরাতে ঘন কুয়াশার কারণে মেহেদীগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় মেঘনা নদীর চরে আটকে যায় লঞ্চটি। এ সময় পেছন থেকে সুন্দরবন 6 নামে আরেকটি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই লঞ্চে থাকা যাত্রী সাকিব নিহত হন। এছাড়া আহত নূর মোহাম্মদ নামে অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাকিবের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জে। চর থেকে নামানোর আগে সুন্দরবন 6 আইসা আর কি পেটের ভিতরে মেরে দিছে লঞ্চের। টয়লেটে পাইপ আছে না, ওই পাইপ ভাঙ্গা পড়ছে আমাকে বন্ধুর গায়ে, বরাবর মনে করেন যে হাত অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই বুকের ভিতরে ফুট হয়ে গেছে। রাত দিয়ে রক্ত পরে, পরে হাত বাঁধছি, পরে আবার গেঞ্জি সিরা ধরছি, পরে দিয়ে এই জায়গায় একটা সিধা হয়ে গেছি, পরে এই জায়গায় চাপিয়ে রাখছি, পরে 10-15 মিনিট পরে চোখ মিলে চাইছে, চাওয়ার পরে একটু আবার চোখ বুঝিয়ে গেছে, পরে আর চোখ খুলে নেয়। এক লঞ্চে 2জন রোগী ট্রান্সফার করে নিয়ে আসছে, নিয়ে আসে খাটে নিয়ে আসছে, এসে অ্যাম্বুলেন্সে মেডিকেল নিয়ে আসছে। মেডিকেল আনার পর কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত্যু ঘোষণা করছে। আসার আগেই সে মারা গেছে। আর নূর মোহাম্মদ নাম করে আরেকজন পেশেন্ট আসছে, তারও অবস্থা আশঙ্কাজনক। আমরা তাকে দ্রুত ভর্তি দিছি। আর সপ্তাহখানেকও বাকি নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। প্রায় 100% স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ শেষ, প্রস্তুতির কাজও শেষের দিকে। মেলায় এবারই প্রথমবারের মতো অনলাইন টিকিটের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। অব্যবস্থাপনা রোধে থাকবে বিশেষ নজরদারি। কামরুল হাসান সবুজের প্রতিবেদন। দিনরাত ক্লান্তিহীন কাজ চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি। এ মহা আয়োজনের উদ্বোধন 9 জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে। শেষের দিকে আসছে তো একটু মোটামুটি রাত্রে দিনে কাজ করতে হয়। লাইট চলতেছে 10টা 12 পর্যন্ত, 2-3 দিন কাজ চলে। কাজ আমরা আগে মোটামুটি কাঁচাই ফেলাইছি, এখন টুকিটাকে ফিনিশিং গুলি আছে, এগুলো দিচ্ছে। প্যানেল লাইট লাগাবো, তার কারণে মানে এগুলো লাগানো হচ্ছে। এবারের মেলায় নানা ক্যাটাগরির প্যাভিলিয়ন আর স্টল থাকছে কম বেশি 550। প্রতিষ্ঠানগুলো প্যাভিলিয়ন নির্মাণে নান্দনিকতার দিকে যেমন জোর দিচ্ছেন, তেমনি পণ্যের প্রচারণায় ভিন্নতা আনারও পরিকল্পনা থাকছে। আমাদের স্ট্রাকচারাল অ্যাজ ইউজুয়াল যা আছে তাই ছিল, কিন্তু ইন্টেরিয়রে আমরা একটু ভিন্নতা এনেছি। মনে হবে যে একটা ভাসমান বিল্ডিং, লাইটের খেলা আছে এখানে। দর্শকরা আসলে বিল্ডিংটা দেখে অনেক মজা পাবে। ওপরে 2টো স্পিড পড়বে, পরে বিল্ডিংটা 2 ভাগ হয়ে যাবে। এটার ভিতর থেকে 4 লাইনের একটা রাস্তা বের হবে। গেমস জোনে থাকতেছে অত্যাধুনিক কিছু গেমস। এবারই প্রথম যুক্ত হচ্ছে অনলাইন টিকেটিং ব্যবস্থা, আর মূল ফটক হবে মেট্রো রেলের আদলে। বিশেষ নজর রাখা হবে খাবারের স্টলগুলোর দিকে, থাকবে বিনোদনের সুযোগ আর বিশ্রামের সুবিধা। ঐতিহ্যে পরিণত হওয়া এই মেলার সব প্রস্তুতি শেষ হবে উদ্বোধনের আগেই, এমনটাই দাবি আয়োজক প্রতিষ্ঠান ইপিবির। দু একটি অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে কেউ করেছেন যে তাদের কাজের অল্প একটু বাকি রেখে দিয়েছেন 2-3 দিন বেশি সময় নিয়ে। এই ধরনের 2-একটা বিচ্ছিন্ন ঘটনা এবার ইনশাল্লাহ ঘটবে না। অনলাইন টিকিটিং এই বছর নিশ্চিতভাবে চালু হচ্ছে। গেট দিয়ে পার হওয়ার পরে আপনি একটা ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার পাবেন। পুরোদমে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসরের প্রস্তুতির কাজ। বিগত দিনে দেখা গেছে মেলা শুরুর পরও শেষ হয়নি এই কর্মযজ্ঞ। তবে এবার সেই বিব্রতকর অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্টল, প্যাভিলিয়নের নান্দনিক নকশা আর সার্বিক ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ পাবেন মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। তেমনটাই অভিমত এখানে যারা কাজ করছেন তাদের।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতির সবশেষ অবস্থা জানতে আগারগাঁওয়ের মেলা প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি যোগ দিচ্ছি রিপোর্টার কাজল আব্দুল্লার সাথে। কাজল, আপনি জানেন যে 9 তারিখ থেকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে রাজধানীর আগারগাঁও সেই যথারীতি আগের প্রাঙ্গণেই। 9 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরপরে কিন্তু দর্শনার্থী সহ ক্রেতা যারা আছেন তারা কিন্তু মূলত চলে আসবে এবং মেলায়, এবং এর মধ্যে দিয়ে কিন্তু ক্রেতারা আসবেন তাদের নির্দিষ্ট পণ্যটি কিনতে। সেই বরাবরের মতো 1 বছর যারা অপেক্ষায় থাকে তাদের নির্দিষ্ট পণ্যটি কেনার জন্য তারা কিন্তু আসবেন, এবং দেশের বাইরে কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু যারা প্যাভিলিয়নে আসবেন এবং সংশ্লিষ্ট যারা ক্রেতা আছেন তারাও কিন্তু আসবেন। তো আমি একটু ছোট্ট করে আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এবারে যে বিষয়গুলো এখানে থাকবে সেটি হচ্ছে যে সংরক্ষিত মহিলা স্টল কিন্তু 20টি রাখা হয়েছে। এবার প্রিমিয়ার প্যাভিলিয়ন থাকবে 7টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন 38টি, সাধারণ প্যাভিলিয়ন 18, সাধারণ মিনি প্যাভিলিয়ন 29টি, প্রিমিয়ার স্টল 67টি, রেস্টুরেন্ট 3টি থাকবে, সংরক্ষিত প্যাভিলিয়ন 9টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন 6টি, বিদেশি প্যাভিলিয়ন 26টি রাখা হয়েছে। এবার সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন 9টি, বিদেশি প্রিমিয়ার স্টল থাকবে 13টি, এবং সাধারণ স্টল থাকবে 201টি ও ফুড স্টল থাকবে 22টি, এবং সব মিলিয়ে 521টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবারের মেলায়। এছাড়া মেলার ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার, যেটি গতবারও ছিল প্রধান ফটকের পরেই, শুরুতে ঢোকার পরেই কিন্তু ছিল, এবং একইভাবে ইকো পার্ক সহ বিনোদন এবং শিশুদের জন্য মা ও শিশু কেন্দ্র, ইক পার্ক থাকবে, পর্যাপ্ত এটিএম বুথও থাকবে কিন্তু এবারে মেলায়। তো সব মিলিয়ে পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু এখনো চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে, অর্থাৎ আর বাকি আছে মাত্র 70 ঘন্টার মধ্যে। এরপরেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 24তম বাণিজ্য মেলা এবার আসা শুরু হবে। তো আপনারা এই ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি পর্ব থেকে। খুলনায় পর্যাপ্ত হ্যাচারি না থাকায় দক্ষিণাঞ্চলের চাষিরা কাঙ্ক্ষিত পোনা পাচ্ছেন না, আর ঘেরে রোগাক্রান্ত পোনা ব্যবহারের কারণে বিপর্যয়ের মুখে পড়েছেন দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিরা। রপ্তানিকারকরা বলছেন এই অঞ্চল থেকে কমছে চিংড়ি রপ্তানির হার, অপরদিকে বড় ধরনের লোকসানের মুখে রয়েছেন চাষিরা। চিংড়ি চাষে বিপর্যয় রোধে চাষিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। দেশের চিংড়ি চাষের সম্ভাবনাময় জায়গা দক্ষিণাঞ্চল। খুলনার বিভিন্ন স্থানে হাজারো মানুষের জীবিকা নির্বাহ করে এই চিংড়ি চাষের উপর। অধিকাংশ চিংড়ি চাষী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিয়ে শুরু করেন চিংড়ি চাষ। এবছর চিংড়ির ঘেরে মড়ক লাগার কারণে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছেন চাষিরা। অন্যদিকে বাগেরহাটের মংলা এলাকার বেশিরভাগ ঘেরে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়। এ পদ্ধতিতে যেমন অল্প সময়ে উৎপাদন করা যায় অধিক চিংড়ি, তেমনি চাষিদের এজন্য বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। চাষিরা বলছেন চিংড়ি পোনা রোগাক্রান্ত হওয়ার কারণে কোনো ঘের মালিক শতভাগ লোকসানের মুখে পড়েছেন। ব্যাংক থেকে আপনার কড়া সুদে আমাদের লোন নিয়ে তারপরে প্রজেক্ট দাঁড় করাইছি আমরা, কিন্তু এই পোনার দুরবস্থার কারণে আমরা এবার মারাত্মক ক্ষতির সম্মুখীন। একটা পুকুরি 3 লাখ 4 লাখ টাকা অটোমেটিক্যাল মাছ দেওয়ার আগে খরচ হয়ে যায়। এগুলো খরচ টরচ করে আমরা যে বাচ্চা দেবো, ওই বাচ্চাটাই যদি সুস্থ সবল বাচ্চা না পাই তাহলে আমাদের ব্যবসা তো লাটে যাবে। অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন প্রান্তিক চাষিদের লোকসানের কারণে চলতি বছর 25% কম চিংড়ি রপ্তানি হবে, ফলে চলতি অর্থ বছরে রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আমাদের এই বছর যে টার্গেট সেটা হচ্ছে 700 মিলিয়ন মার্কিন ডলার। তা আমরা যেখানে 508 মিলিয়ন গত বছর আয় করেছিলাম, সেখানে এই বছর তো 700 মিলিয়ন কি 508 মিলিয়ন ডলারই আমরা রাখতে পারবো না। চিংড়ি চাষে বিপর্যয় রোধে চাষিদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি অর্থঋণ সহায়তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এই মৎস্য কর্মকর্তা। ভালো ভালো ফার্মারদের আমরা ট্রেনিং করিয়েছি এবং তাদেরকে আমরা এই বার্তাগুলি পৌঁছানোর চেষ্টা করেছি যে আপনারা নির্দিষ্ট ঘনত্ব ছাড়বেন, ভালো সিড দিবেন, রোগমুক্ত সিড দিবেন, এসপিএফ পোনা দিবেন। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সূত্রে জানা যায় খুলনা বিভাগ থেকে প্রায় 70% চিংড়ি রপ্তানি করা হয়। চিংড়ি চাষে বিপর্যয়ের কারণে চলতি বছর যার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 55%। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। কলকাতায় শুরু হওয়া বাংলা উৎসবের দ্বিতীয় দিনে সুরের মূর্ছনায় মাতেন দুই বাংলা শিল্পীরা। তবে আয়োজনে দর্শক উপস্থিতি দেখে বাংলাদেশি শিল্পীদের কণ্ঠে ছিল হতাশার সুর। বাংলা উৎসবের শেষ দিনে আজ সামিনা চৌধুরী, চন্দ্রবিন্দু সহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী।
দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকার নজরুল মঞ্চে রাজ্য সরকারের সরকারি বিভিন্ন উৎসব হয়ে থাকে। সাংস্কৃতিক পরিমণ্ডলে নজরুল মঞ্চের আলাদা কদর রয়েছে, তাই আয়োজকরা শহর কলকাতা থেকে একটু দক্ষিণে এই ভেন্যুকে বেছে নিয়েছেন। শনিবার দুপুর গড়িয়ে বিকেল, দর্শক সারি প্রায় ফাঁকা। তবুও যারা উপস্থিত ছিলেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন শিল্পীদের গাওয়া গান। প্রত্যাশিত দর্শক না থাকায় কিছুটা হতাশ এ শিল্পীরা। প্রচার হলে আরো হয়তো 50 জন, 500 জন কি 5000 জন মানুষ এক্সট্রা জানতে পারতেন। গান গিয়ে একটু হতাশ হয়েছে, কারণ এখানে একটু অডিয়েন্সটা একটু কম। আমার মনে হয় প্রচারের দিক থেকে ওনারা ওভাবে হয়তো করতে পারেন নাই, কোথাও একটু ফাঁক রয়ে গেছে, কারণ প্রচারটা সেভাবে হয়নি বলে অনেকেই জানেন না। যদি দর্শক শ্রোতা পরিপূর্ণ হতো তাহলে আয়োজনটা আসলে সফল বলতে পারতাম। তবুও এমন আয়োজন দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধনে সেতুর ভূমিকা নেবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের জনপ্রিয় দুই শিল্পী। এখানকার যারা শিল্পী তাদের গান কিন্তু আমরা নিয়মিত শুনে থাকি, কিন্তু আমাদের দেশের শিল্পীদের একটি এক্সপোজার হওয়া দরকার। এখানে যদি তারা নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ পান, আমি মনে করি এটি একটি খুব ভালো একটি কাজ হবে। প্ল্যাটফর্মটাতে আমি মনে করি যে একটা যে মেলবন্ধনটা হয় সেটা ইউনিভার্সাল। বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন, ভারতের বন্ধন ব্যাংক, অভিনেতা অরিন্দম শীল, বেঙ্গল চেম্বারের যৌথ এই আয়োজনে দুই বাংলার শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় সৈয়দ আশরাফকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা। প্রিয় নেতার অপেক্ষায় কিশোরগঞ্জবাসী। স্বমহিমায় সৈয়দ আশরাফ থাকবেন সবার হৃদয়ে, শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক সহযোদ্ধারা বললেন উত্তরসূরিদের জন্য তিনি অনুকরণীয়। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। এবং পর্যাপ্ত হ্যাচারি না থাকায় কাঙ্ক্ষিত পোনা পাচ্ছেন না দক্ষিণ অঞ্চলের চাষিরা, বাধ্য হচ্ছেন রোগাক্রান্ত পোনা ব্যবহারে। বিপর্যয় রোধে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।